আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী কিংবা এসএসসি পরীক্ষার্থী, পরিসংখ্যান অধ্যায়টির গ্রাফ রিলেটেড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে আয়তলেখ, অজীব রেখা এবং বহুভুজ অঙ্কন সম্পর্কে বিস্তারিত জানব। তো এই তিনটা জিনিস নির্ণয় করার জন্য দুইটা টাইপে কিন্তু প্রশ্ন করতে পারে। তো টাইপ নাম্বার 1 যেটা, এই টাইপ নাম্বার 1-এ আমাদেরকে সরাসরি সারণী দিয়ে দেওয়া থাকবে এবং এই সারণী থেকে আমাদেরকে এই তিনটা প্রশ্ন চাইবে: অজীব রেখা অঙ্কন করো, বহুভুজ অঙ্কন করো এবং আয়তলেখ অঙ্কন করো। এবং টাইপ নাম্বার 2-তে আমাদেরকে শুধু উপাত্ত দিয়ে দেয়া থাকবে এবং আমাদের কাছে প্রশ্নে চাইবে তুমি অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ অঙ্কন করো। তো আজকের ক্লাসে এই দুই টাইপের প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমাধান করাবো এবং এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ করে ফেলতে পারো তাহলে এই গ্রাফ রিলেটেড আর কোনো কনফিউশন তোমার মধ্যে থাকবে না। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে অজীব রেখা অঙ্কন, আমরা সারণী থেকে প্রথমে অজীব রেখা অঙ্কন করব। আমি এখানে এই সারণীগুলা লিখে রাখছি যাতে আমাদের সময়টা একটু সেভ হয়। তো দেখো, অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের যে সারণীটা তৈরি করতে হবে, এই সারণীর সারি বরাবর আমরা যা মানগুলা দেয়া আছে এগুলা লিখব এবং কলাম বরাবর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অজীব রেখা অঙ্কনের জন্য। কলাম বরাবর, এগুলাকে বলে কলাম। এই যে গড়গুলা দেখতে পাচ্ছ তোমরা, এগুলাকে বলে কলাম আর এইগুলাকে বলে সারি। ঠিক আছে, এগুলা জানো তোমরা। তো অজীব রেখা অঙ্কনের জন্য কলাম বরাবর 4টা গড় নিতে হবে। মানে 4টা গড়ের ভিতরে কি কি লিখবা? প্রথম গড়ে লিখবা শ্রেণীব্যক্তি, পরবর্তী গড়ে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই 4টা গড় লাগবে কিন্তু অজীব রেখা অঙ্কনের জন্য। তো আমি এখানে দেখো লিখছি, এই শ্রেণীব্যক্তি যা দেয়া থাকবে প্রশ্নে তুমি একদম দেখে দেখে এইগুলা লিখবা। পরবর্তীতে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এইটা কীভাবে লিখতে হয়, তোমার শ্রেণীব্যক্তির নিম্নসীমাতে যা থাকবে তা থেকে তুমি 1 কমায় দিবা এবং পরবর্তী উচ্চসীমা যেরকম আছে ওই রকমই থাকবে। সেমটা এখানে করছি, নিম্নসীমা থেকে 1 কমায় দিছি, সেমভাবে এরকম করে তোমরা লিখে দিবা। জাস্ট উচ্চসীমা যেরকম আছে ওই রকম থাকবে আর নিম্নসীমা থেকে 1 করে করে বাদ দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন গণসংখ্যা কি? গণসংখ্যা যা আছে তুমি প্রশ্নে যা থাকবে তুমি একদম দেখে দেখে হুবহু ওই রকম গণসংখ্যাগুলো লিখে দিবা। ক্রমযোজিত গণসংখ্যা, এইটা কিন্তু তোমার একটু বুঝতে হবে, এটা নির্ণয় করে করে লিখতে হবে। তো প্রথম গড়ে গণসংখ্যা যা, ক্রমযোজিত গণসংখ্যাও কিন্তু তা। পরবর্তী গড়ে এই দুইটা, মানে প্রথম গড়ের ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় গড়ের গণসংখ্যা যোগ করার পর যেই মানটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে দ্বিতীয় গড়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা। তো এই দুইটাকে আমি যোগ করছি, করার পর এখানে লিখছি। তারপর এই দুইটাকে যোগ করিয়া এখানে লিখবা, এই দুইটাকে যোগ করে এখানে, এই দুইটাকে যোগ করে এখানে, এই দুইটাকে যোগ করে এখানে। প্রশ্নে যা থাকুক তুমি যোগ করবা এইভাবে, এইভাবে যোগ করে এখানে লিখবা, এইভাবে যোগ করে এখানে। এরকম করে কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। আমরা সারণী বুঝে গেছি, এখন আমরা গ্রাফ কিভাবে অঙ্কন করব সেই জিনিসটাই দেখব। তো চলো আমরা গ্রাফটা অঙ্কন করে ফেলি। গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, গ্রাফ পেপার যে আছে এই গ্রাফ পেপারের তোমাকে প্রথমে বর্ডার করে নিতে হবে। এই বরাবর দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু মানে বুলেট করে করে যেই গড়গুলা দেয়া আছে, তো একদম শেষের গড়ের সামনের গড়টাকে তুমি একটু এখানে বাউন্ডারি দিয়ে নিবা আর কি। বর্ডার, বাউন্ডারি যাই বলো না কেন, এরকম করে নিবা পেন্সিল দিয়ে। এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমি এটা বাদ দিই, সুন্দর করে দিই। দেখো কালারটা কালো নেই, তাহলে দেখতে ভালো লাগবে। এইটা হচ্ছে ওয়াই অক্ষ, তুমি এখানে ওয়াই অক্ষ লিখবা এবং এইটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ, তুমি এখানে লিখবা এক্স। এইটা হচ্ছে ওয়াই অক্ষ, তুমি এখানে লিখবা ওয়াই। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুতে সেট করবে বা যেই বিন্দুতে মিলবে ওই বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু। এখানে তুমি ও লিখে দিবা বা 0 যাই বলো না কেন, এটাকে 0 বা ও বিন্দু। তার পরবর্তী যে এই দেখো, এই বর্ডার বাউন্ডারির গড় থেকে এই গড়, এই দুইটা গড় মধ্যবর্তী জায়গাটুকু মানে ফাঁকা গড় বা খালি গড় যাই বলো, এটাকে ফাঁকা রেখে দিবা, এখানে কিচ্ছু করা যাবে না। এক্স অক্ষ বরাবর আমি যদি অজীব রেখা অঙ্কন করি তাহলে এক্স অক্ষ বরাবর আমাকে এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলোকে লিখতে হবে। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলোকে লিখব, কীভাবে লিখতে হয়,
এখান থেকে স্টার্ট করবা লেখা, এদিকে আসবা, তারপর ঠিক এদিকে আসবা, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আমাকে লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। কীভাবে শুরু করব, এখান থেকে শুরু, তারপর এইটা, তারপর একদম এখানে। তো আমি লেখি, দেখো তোমরা, এখানে হবে 40, এই ঘরটাতে হবে 50, এখানে 60, 70, 80, 90, 100, শেষ। এক্স অক্ষ বরাবর আমার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লেখা শেষ। এখন ওয়াই অক্ষ বরাবর আমি ক্রমযোজিত গণসংখ্যাগুলোকে স্থাপন করব, ঠিক আছে। তো দেখো, এখানে দেখো সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা কত আছে, 50। তার মানে এই জায়গাটুকুর ভিতরে আমার 50কে স্থান দিতে হবে। তো এখানে তোমার গড় আছে 1 2 3 4 5। তো তুমি যদি প্রত্যেকটা গড়ের মান 1 করে করে লিখো, তাহলে এখানে আসে 5 10 15 20 25 30 30 পর্যন্ত আসে, কিন্তু আমার দরকার হচ্ছে 50। তুমি একটা কাজ করতে পারো, প্রত্যেকটা গড়ের মান 2 একক করে যদি ধরো, তাহলে 2 4 6 8 10, এই গড়টাতে চলে আসে 10, এখানে 20 30 40 50, তাহলে 50 হয়ে গেল। আমরা বুঝছি, খুবই সহজ। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এই দুইটা জিনিস। এখন তুমি এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিগুলো দেখে দেখে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাই দিবা। দেখো, এখন আর এই দুইটার কোনো কাজ নাই, আমাদের এই দুইটার কোনো কাজ নাই, এইটা এবং এইটা, এই দুইটার কোনো কাজ নাই। তুমি খেয়াল করে দেখো, এখানে আমার শ্রেণীব্যক্তি স্টার্ট হয়েছে 41 থেকে 50। তার মানে 40-এর গড়ে কি এই মানে এই উপাত্তের জন্য কোনো মান আছে 40-এ? নাই। যেহেতু 40-এ কোনো মান নাই, সেহেতু আমাকে এই 40-এর গড়ে দিতে হবে 0। 0তে এরকম একটা দাগ দিয়ে নিবা। এখন দেখো, পরবর্তীতে 50-এর গড়ে কত আছে, 4। মানে 41 থেকে 50, এখানে আছে 4। তো 4 কীভাবে পাবো, এইটা হচ্ছে 2 আর এই গড়টাতে হবে 4। এখানে তুমি এরকম একটা বিন্দু দিয়ে নিবা। এখন দেখো 60-এর ঘরে কত আছে, 13। তো 13 কীভাবে দিবা, দেখো এইটা হচ্ছে 10, এই 12, আর এই ঘরটাতে হচ্ছে 14। তো 13 হবে এই মানে এই দুইটা ঘরের মিডিলে কোনো একটা জায়গায়। তো এইটা যদি হয় 12, এইটা যদি হয় 14, তাহলে আমি এই কানটাতে 13কে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে 28 কীভাবে দেয়, এই যদি হয় 30, তাহলে এই গড়টাই হবে 28, এখানে আমি একটা বিন্দু দিব। পরবর্তীতে 40, এই হলো 40-এর গড়, এখানে আমি একটা বিন্দু দিলাম। তারপরে 46 কই আছে, এটা হচ্ছে 42 44, আর এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 46। এবং লাস্টে কিন্তু 50, এই 50-এর গড়ে আমরা আরেকটা বিন্দু দিয়ে দিব। খুবই সহজ। এখন তুমি বিন্দুর সাথে বিন্দুকে যোগ করবা, বিন্দুর সাথে বিন্দু ইচ্ছা মতো দিলে কিন্তু হবে না। এই বিন্দুর সাথে এই বিন্দুকে তুমি পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে দিবা। পরবর্তীতে কি করবা, দেখো এই বিন্দুর সাথে এই বিন্দুটারে যোগ করবা, তারপরে এই বিন্দুর সাথে এইটারে, এই বিন্দুর সাথে তুমি যোগ করবা তারপরের বিন্দু, এইটা থেকে এই বিন্দু। খুবই সহজ কিন্তু, হ্যাঁ। শেষ। এইটাই হচ্ছে আমাদের অজীব রেখা। অজীব রেখা খুবই সহজ। এখন আমাদের সারণী শেষ হয়েছে, গ্রাফটা অঙ্কনও শেষ হয়েছে। এখন আমাকে বিবরণ লিখতে হবে বা ব্যাখ্যা লিখতে হবে। এইটা আমি কিভাবে অঙ্কন করছি এই জিনিসটা লিখতে হবে। তুমি খেয়াল করো, এক্স অক্ষ বরাবর আমি কি লিখছি, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লিখছি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা লিখছি। এখন এই যে এক্স অক্ষ বরাবর এইটা হচ্ছে 40 আর এইটা হচ্ছে 50, তাহলে এখানকার মধ্যবর্তী ডিস্টেন্স কত, পার্থক্য হচ্ছে 10। তাহলে এই প্রত্যেকটা গড়ের মান কত দাঁড়ালো, 40 যদি হয় এই গড়, 42 44 46 48 50। তার মানে প্রত্যেকটা গড়ের মান 2। এই দিকেও কিন্তু প্রত্যেকটা গড়ের মান 2। তো এই জিনিসটাকেই তোমাকে ব্যাখ্যা আকারে আর কি লিখতে হবে। তো তুমি এই গ্রাফের নিচে লিখবা যে শখ কাগজের, এটা এই ফরম্যাটটা মনে রেখে দিও, পরবর্তীগুলাতে সেম। আমি লিখি, তোমরাও দেখো একটু, লিখবা শখ কাগজের, শখ কাগজের এক্স অক্ষ
বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক। আচ্ছা, আমরা লিখছি এইটা। এখন এক্স অক্ষ বরাবর আমি কাকে স্থাপন করছিলাম? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর ওয়াই অক্ষ বরাবর আমি কাকে স্থাপন করছিলাম? ক্রমযুক্ত গণসংখ্যা। এইটাও লিখে দিলে একটু সুন্দর দেখায় আর কি। এই জিনিসটাও লিখে দিব যে সব কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা স্থাপন করে অজীব রেখা অঙ্কন করি। শেষ। এইটা একটা ফরম্যাটের মতো করে তোমরা মনে রেখো, তাহলে পরবর্তীতেও আমাদের কাজে দিবে। কি লিখছি দেখো, ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা স্থাপন করে অজীব রেখা অঙ্কন করা হয়। এইটা একটা ফরম্যাট আকারে মনে রাখবা। পরবর্তীতে কিন্তু ওই সেম জিনিসটাকেই আমরা চেঞ্জ করে কীভাবে করতে হয় আমি দেখাবো, ঠিক আছে? তাহলে শেষ। এই হচ্ছে আমাদের অজীব রেখা। প্রথমে আমাদেরকে সারণী তৈরি করতে হবে, পরবর্তীতে সারণীটা দেখে দেখে গ্রাফ অঙ্কন করতে হবে এবং গ্রাফটা আমি কিভাবে অঙ্কন করছি এইটা কিন্তু বিবরণ আকারে লিখে দিতে হবে, তাহলেই শেষ। তো প্রথম প্রশ্ন আমাদের সমাধান শেষ। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান করব। দ্বিতীয় প্রশ্নটাতে কী চাইছে, সারণী থেকে তুমি বহুভুজ অঙ্কন করো। তো তুমি পরীক্ষার খাতায় লিখবা যে বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। বহুভুজ অঙ্কন করা খুবই সহজ। বহুভুজ অঙ্কনের জন্য সারণী কলাম বরাবর তোমাকে 3টা গড় নিতে হবে, শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, এই 3টা গড়, ঠিক আছে? খুবই সহজ, বহুভুজ অঙ্কন খুবই সহজ। তো আমি এখানে লিখে দিছি মানগুলা, শ্রেণীব্যাপ্তির মানগুলা প্রশ্নে যা থাকবে হুবহু দেখে দেখে এইভাবে লিখে দিবা। গণসংখ্যার মান প্রশ্নে যা থাকবে তুমি দেখে দেখে কিন্তু লিখবা, একটুও ভুল করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আমি শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করব? শ্রেণী মধ্যমান নির্ণয় করা খুবই সহজ। এই যে শ্রেণীব্যাপ্তির মান আছে, উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করবা এবং 2 দিয়ে ভাগ করবা। মানে এখানে যে 2টা সংখ্যা থাকবে এই 2টা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলেই কিন্তু তুমি মধ্যমানটা পেয়ে যাবে। তো এই 2টাকে যোগ করলে 91 আসে, আর এই 91কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে 45.5 পাও। এটাই হচ্ছে মধ্যমান। এখন প্রত্যেকটাকে এইভাবে মানে যোগ করে 2 দিয়ে ভাগ করার দরকার নাই। এখান থেকে এখানের পার্থক্য মানে উচ্চ সীমা এবং নিম্ন সীমার পার্থক্য যেহেতু 10, তার মানে শ্রেণীব্যাপ্তি 10, শ্রেণী ব্যবধান আর কি, শ্রেণী ব্যবধান 10, তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি এইটার সাথে 10 যোগ করো, তারপর এইটার সাথে 10 যোগ করো, এইভাবে করে করে কিন্তু লিখে দিতে পারো। আশা করি বুঝছো কীভাবে মধ্যমান নির্ণয় করতে হয়। এখন আমাদের সারণী কিন্তু তৈরি করা শেষ। আমরা এখন এই সারণীটা দেখে দেখে কিন্তু গ্রাফ অঙ্কন করব। দেখো, প্রথমেই আমাদেরকে বর্ডার দিতে হবে। এই দিলাম বর্ডার, এটা ওয়াই অক্ষ বরাবর আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এইটা এক্স অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটাকে তোমরা দিবা হলো মূল বিন্দু 0। এর পরবর্তী যে গড়টা আছে ওইটা হচ্ছে খালি গড়, ঠিক আছে? এটাতে কিচ্ছু লেখা যাবে না।
আচ্ছা, এটাতে ভূত বাস করে, তো এখানে এর জন্য আর কিছু আসবে না, তো এটা খালি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী এখানে ঘটাতে হবে আমাদের। মধ্যমান যে ৪৫ থাকুক আর যাই থাকুক, এখানকার ভিতর থেকে এই ৪৫ থেকে এই ৫৫ হয়েছে ১০ যোগ করার কারণে। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, এই ৪৫ থেকে ১০ বিয়োগ করার পর যেই সংখ্যাটা থাকে ওইটাই কিন্তু এই খালিঘরের কাছে লিখতে হবে। তো এখানে আছে ৪৫.৫, তুমি ১০ কইরা কইরা বাড়াইছিলা, এখানে ১০ কমাই দাও, তাহলে এই ঘরটাতে চলে আসে হলো ৩৫.৫। তুমি কিন্তু ইচ্ছা করে এখানে ১০ কমাইছো, পরবর্তীতে এই ১০টা কিন্তু বাড়াইয়াও দিতে হবে। তো আমি লিখলাম, এটা কিন্তু কমাইয়া লিখছি, তার পরবর্তীতে এই জিনিসগুলো দেখে দেখে লিখো। পরবর্তীতে ৪৫.৫, আমি কালার চেঞ্জ করে করে লিখি, তাইলে আর তোমাদের বুঝতে সমস্যা হবে না। এই গরু বরাবর ৩৫.৫, এই গরু বরাবর ৪৫.৫, পরবর্তী করে হবে এই দুইটা কালার দিয়েই লিখব ৫৫.৫, পরবর্তী গড় হচ্ছে ৬৫.৫, এটা হবে ৭৫.৫। এটা খুবই সহজ, ঠিক আছে, এগুলো অঙ্কন খুবই সহজ। আর এসএসসি ২৬ ব্যাচে যারা স্টুডেন্ট আছো, তোমরা তো এই বছরের সিলেবাস অনুযায়ী পরিসংখ্যান চ্যাপ্টার থেকেই কিন্তু ২টা প্রশ্ন আনসার করতে পারবো। তো তোমাদের জন্য আর কি বলবো, পরিসংখ্যান চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে সমাধান কইরো, যাতে এই পরিসংখ্যান চ্যাপ্টারটা থেকেই ২০-এ ২০ পেয়ে যাও। তারপর দেখো এইটা কিন্তু শেষ, ৯৫.৫ পর্যন্ত আমরা লিখছি। এখন যেহেতু এখানে আমি ১০ মানে কমায় নিয়ে আসছিলাম যা ছিল তা থেকে, তো এখানে যা ছিল তার সাথে ১০ যোগ করে দিব, তাহলে এখানে কত আসে, এখানে ১০৫.৫ কিন্তু চলে আসে। শেষ, এগুলা লেখা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই মানগুলারে এখানে স্থাপন করা। তো কালারটা কালো নেই, এই তো দেখো ৩৫.৫-এ কিন্তু কিচ্ছু নাই, তার মানে 0। আচ্ছা, আরেকটা কাজ ভুলে গেছি, এক্স অক্ষ বরাবর তো আমরা মধ্যমান নিছি, এখন ওয়াই অক্ষ বরাবর তো গণসংখ্যা নিতে হবে। এই ওয়াই অক্ষ বরাবর কি নিব, গণসংখ্যাকে নিব। এখন গণসংখ্যা সর্বোচ্চ কত আছে, ১৫ আছে। এখন একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, এই ঘরে হবে ৫, ১০, ১৫। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের মান ২ করে ধরার দরকার নাই, এককে একই ধরো তাহলেই হয়। যেহেতু এখানে ১৫ আছে, তো এইটা হবে ৫, এখানে হবে ১০, এই ঘরটা ১৫। তুমি চাইলে আরও ৫ বাড়িয়ে এখানে ২০ লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো ৩৫.৫-এ কিন্তু কিচ্ছু নাই, তার মানে এটা 0, এই মূলবিন্দুর এইখানে হবে 0। এখন দেখো ৪৫.৫-এর ঘরে আছে কত, ৪, তো এই যদি হয় ৫, তাহলে এই ঘরটা হবে ৪। ৫৫.৫-এ আছে ৯, এটা যদি হয় ১০, তাহলে এই ঘরটা হচ্ছে 9। তারপরে ১৫, একদম পিক পয়েন্ট। আচ্ছা, পরবর্তীতে হলো ১২, এইটা যদি হয় ১০, ১১, ১২, এইখানে ১২। তারপরে ৬, এইটা ৫ হলে এই ঘরটাই হচ্ছে ৬। ৪ আছে, তো এটা যদি হয় ৫, এই নিচের ঘরটা হবে ৪। এখন দেখো ১০৫.৫-এ কি কিছু আছে, নাই, তার মানে এইটাই হবে 0। ওকে, এখন তুমি পয়েন্ট থেকে পয়েন্ট যোগ করে দাও, তাহলেই শেষ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যোগ করবা, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট। তোমরা কিন্তু এই জিনিসগুলা পেন্সিলের সাহায্যে করবা, কলম দিয়ে ভুলেও কইরো না, না হলে কাটা, কোনো মার্ক পাবা না। এটা কিন্তু পেন্সিল দিয়েই করতে হবে, গ্রাফ তুমি সব সময় পেন্সিল দিয়েই আঁকবা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বহুভুজ। আশা করি তোমরা সবাই বুঝছো এটা কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যা বলছিলাম না আগেরটার মতোই, এই জিনিসটাকে এখন আমরা কপি করে নিয়ে আসবো এখানে, আর যেই যেই জিনিসটাকে চেঞ্জ করা দরকার আমরা চেঞ্জ করে দিব। ঠান্ডা লাগছে আমার।
দেখো এখানে আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসলাম, আসলে হয় নাই কপি, আমি আবারও করতেছি। দেখো এই জিনিসটাকে কিন্তু কপি করতে হবে, এই সারাটা সিলেক্ট করলাম, এখন হয়েছে কপি, এখানে আমি নিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন তোমাকে খেয়াল করতে হবে। দেখো তুমি এখানে এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা গড়ের মান কত লিখছো, এখানে আসিল 35, এই গড়টা হচ্ছে 45, তার মানে এই গড়ের ভিতরকার ডিস্টেন্স হচ্ছে 10, তাহলে প্রত্যেকটা গড়ের মান কিন্তু এক্স অক্ষ বরাবর 2 এককই, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু চেঞ্জ হয়েছে। ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা গড়ের মান কিন্তু 1 করে করে 1 2 3 4 5, এই জিনিসটা কিন্তু এখানে তুমি জাস্ট লিখে দিবা যে আমি দেখো দেখাই, এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে এখানে 1 একক হবে। এইটা এখান থেকে মুছে দিয়ে এখানে 1 লিখে দিব। তুমি শুধু এই ফরম্যাটটাই মনে রাখবা, আর আমি এখন যেভাবে চেঞ্জ করছি তুমি পরীক্ষার হলে এইভাবে চেঞ্জ করে করে লিখে দিব। তো এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি গড়কে 1 একক। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আগেরটাই ছিল। এখন দেখো এক্স অক্ষ বরাবর আমরা কাকে স্থান দিয়েছি, শ্রেণীর মধ্যমান। তো এখানে তুমি লিখে দিবা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান, তো এইটা কাটা। আচ্ছা শ্রেণী মধ্যমান এই জিনিসটা শেষ নাই, শ্রেণী মধ্যমান লিখে দিবা। দেখো শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর কি আসিল এখানে, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর এই ক্রমযুক্ত গণসংখ্যাকে কিন্তু বাদ দিতে হবে, শুধু গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে কি অঙ্কন করি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আমরা বহুভুজ অঙ্কন করি। শেষ, বহুভুজ অঙ্কন করি। খুবই সহজ, তুমি শুধু এই ফরম্যাটটাকে মনে রাখো তাহলেই হবে, শুধু ফরম্যাট মনে রাখলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আশা করি সবাই বুঝছো। তো প্রশ্নটা আমরা আবার দেখি, আমাদের কাছে চাইছিল বহুভুজ অঙ্কন। তো বহুভুজ অঙ্কনের জন্য প্রথমত আমাদেরকে সারণী তৈরি করতে হবে, পরবর্তীতে এই সারণীটাকে দেখে দেখে গ্রাফ অঙ্কন করব, আর এই গ্রাফটা যেইভাবে অঙ্কন করছি এই কথাটুকু এখানে লিখে দিবা, শেষ। তাহলে পরবর্তী প্রশ্নে আমরা যেতে পারি। পরবর্তী প্রশ্নটা কি, আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন এটা আসলে দুনিয়ার সবচেয়ে ইজি, কারণ এটা আমরা ক্লাস 8 থেকে পড়ে পড়ে আসতেছি, 8 পড়ছি, 9 10, তো এটা কিন্তু আমাদের জানা জিনিস। তো দেখো আয়তলেখ অঙ্কনের জন্য কিন্তু তোমার কলাম বরাবর 3টা গড় দরকার। প্রথম গড়ে আমি লিখব শ্রেণীব্যাপ্তি, পরবর্তী গড়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তিও লিখতে পারো তুমি, এবং লাস্টে তুমি গণসংখ্যা লিখবা। এখানে 2টা মান কিন্তু তোমার প্রশ্নে দেয়াই থাকবে, তুমি শুধু অ্যাড করবা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যাপ্তি, তোমার ইচ্ছা যা লিখো এখানে হবে, কোনো সমস্যা নেই। তো প্রশ্নে দেখে দেখে শ্রেণীব্যাপ্তির মানগুলো এখানে লিখে দিবা, গণসংখ্যার মানগুলো দেখে দেখে লিখে দিবা। এখন প্রশ্ন হচ্ছে আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কীভাবে লিখব, খুবই সহজ। এইটা তুমি এভাবে মনে রাখবা যে নিম্ন সীমার মান যা তোমার কাছে দেয়া থাকবে এই মান থেকে তুমি 1 কমাইয়া নিবা। তো এখানে দেয়া আছে 41, আমি 1 কমাইয়া যদি নেই তাহলে কত পাই, 40। তো তার সাথে 1 কমাই নেওয়ার পর তার সাথে 0.5 অ্যাড করবা এবং উচ্চ সীমার সাথে 0.5 অ্যাড করে দিবা। আশা করি আমি কি বোঝাইতে চাইছি তোমরা বুঝছো। এইটা দেখো আবার, তাহলে আরও একটু ক্লিয়ার হবে। যা আছে তা থেকে তুমি 1 কমাই দেও, তাহলে এখানে হবে 50, তার সাথে তুমি 0.5 অ্যাড করো এবং উচ্চ সীমার সাথে 0.5 অ্যাড করো। প্রত্যেকটাতে কিন্তু আমি সেম কাজটাই করছি। আশা করি বুঝছো এই তো, মানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা এই সারণীটা দেখে দেখে আমরা এই গ্রাফটাকে অঙ্কন করব। তো প্রথম কাজই হচ্ছে আমাদের বাউন্ডারি দিয়ে নেওয়া। তো চলো আমরা বাউন্ডারি দিয়ে নিই, এইটা হচ্ছে ওয়াই অক্ষ আর এইটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা এখন এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ,
এইটা হলো ওয়াই অক্ষ, এইটা হচ্ছে মূলবিন্দু, এইটা হচ্ছে বুথের ঘর মানে খালি ঘর। ওকে, এখন কিভাবে তুমি গ্রাফে এই ডেটাগুলোকে উপস্থাপন করবা দেখো। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে, তুমি এই জায়গা থেকে লেখা স্টার্ট করবা, এখান থেকে স্টার্ট করবা, তারপরে এইটা, তারপরে এইটা, 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 শেষ। তো এই খালিঘর যে দিবা এইটার পাশেই কিন্তু এই সংখ্যাটারে লিখতে হবে, তার পরবর্তী করে এইটা, তার পরবর্তী করে এইটা, সিরিয়াল মেনটেন করে। তো চলো আমরা লেখা স্টার্ট করি। এই করে হবে 40.5, 40.5, পরবর্তীটায় এইটা কত 50.5, এখানে হবে 50.5, তার পরবর্তীতে কত 60.5, তারপরের ঘরে হলো 70.5, পরবর্তী ঘরে আছে হলো 80.5, 90.5, এবং লাস্টের ঘরে হচ্ছে 100.5। আশা করি বুঝছো। এখনকার কাজ হচ্ছে খুবই সহজ। দেখো এই ঘরটা হচ্ছে 40.5, এই ঘরটা হচ্ছে 50.5, এবং 40.5 আর 50.5 এই গড়ের জন্য গণসংখ্যার মান কত 4। তো এই 4 এখন আচ্ছা তুমি ওয়াই অক্ষ বরাবর তো এই গণসংখ্যাগুলোকে আগে স্থাপন করতে হবে। তো দেখো এখানে ম্যাক্সিমাম গণসংখ্যা কত 15, তাহলে এখানে আমরা প্রত্যেকটা মানকে যদি 1 করে ধরি তাহলে কিন্তু হয়ে যায়। তো এক্স অক্ষ বরাবর আমি প্রত্যেকটা গড়কে 2 একক করে করে ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা গড়কে আমি 1 একক করে করে ধরছি। তাহলে এটা হবে 5, 10, 15, 20। ওকে, এখন আমরা এই মানে আয়তলেখটা অঙ্কন করব। দেখো 40.5 থেকে 50.5 এই ঘরটাতে আছে 4, তো 4 কই, এই যদি 5 হয় তাহলে এই ঘরটাই হচ্ছে 4। এইখান থেকে স্টার্ট করবা, এই দেখো এখন এইটাকে আমি ফিল করে দিব, কালার কালো। ঠিক আছে, বোঝা তো গেল। এখন দেখো 50.5 থেকে 60.5 করে আছে কত 9 আছে। তো এখানকার 9 কই, এটা যদি হয় 10 তাহলে এই ঘরটাই হচ্ছে 9-এর ঘর। আমি তো খুব ইজিলি এইগুলা দিয়ে দিচ্ছি, তোমরা কি করবা পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে বরাট করে করে দিতে হবে। তো আমি ফিল করে দিলেই কিন্তু আমার কাজ শেষ। খুবই সহজ আমার কাজ, হ্যাঁ তোমরাও এরকম পারবা, এগুলো সহজ। তারপরে 60.5 থেকে 70.5 এই দুইটা ঘরের ভিতরে কত দিবা, এটাতে হবে 15, ম্যাক্সিমাম মান 15, এইখান থেকে স্টার্ট। এই তো 15, পরবর্তীতে আছে 12, তো 12 কই, এই যদি হয় 10, 11, 12 এই ঘরটা থেকে স্টার্ট করতে হবে। তো এইটা হচ্ছে 12-এর ঘর। ওকে, পরবর্তীতে আছে 6, তো 6 কই, এটা যদি 5 হয় তাহলে এই ঘরটাই হচ্ছে 6। এখন এইটাই দিব। ওকে, তারপরে আছে লাস্টে 4, তো এই ঘরে হবে 4, এটা যদি 5 হয় তাহলে এই ঘরটাই হচ্ছে 4-এর ঘর। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিভাবে এই জিনিসগুলো অঙ্কন করতে হয়। আয়তলেখ, অজীব রেখা আর বহুভুজ। আশা করি বুঝছো। এখন তুমি কি করছো, কাজটা কি করছো, সারণী অঙ্কন করতে দেওয়া কাজ কি করছো, এক অক্ষ বরাবর প্রত্যেক গড়কে 2 একক করে লিখছো, এবং এক অক্ষ বরাবর তুমি কাকে স্থাপন করছো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাকে। ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা গড়কে তুমি কত ধরছো, 1 একক করে ধরছো। ওয়াই অক্ষ বরাবর তুমি কাকে স্থান দিছো, গণসংখ্যাকে। তো এই জিনিসটাকেই তুমি আগেরটা থেকে কপি করে নিয়ে আসিয়া এখানে লিখে দিব আমি। তুমিও এরকম মুখস্থ করে যাবা, যেইটা আসবে এই ফরম্যাটটাকেই কিন্তু এইভাবে করে লিখে দিবা। ঠিক আছে, এই তো কপি হইল, এখানে আমি লিখে দিব। তো কি লিখবা, সব কাগজের এক অক্ষ বরাবর প্রতিগড়কে 2 একক, ঠিক আছে, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিগড়কে 1 একক, এতটুকু ঠিক আছে। 1 একক ধরে
কাগজের এক অক্ষ বরাবর প্রতিগরকে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিগরকে 1 একক ধরে, এখানে ধরে কথাটা অ্যাড কইরো, তাহলে ভাষাগত জিনিসগুলো একটু ঠিকঠাক থাকবে আর কি। আমি তোমাদেরকে ফরম্যাটটাই দেখাইলাম, তোমরা এইটারে আরো একটু সুন্দর করলে কইরো, কোনো সমস্যা নাই। একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান না, এখানে এক্স অক্ষ বরাবর আমি কি কি ধরছিলাম, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এই কথাটাই এখানে লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এইটা বাদ, এইটা এখান থেকে আমি কেটে দেব, শেষ। এখানে কি হবে, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে এখানে হবে আয়তলেখ অঙ্কন করি, আয়তলেখ অঙ্কন করি, আয়তলেখ অঙ্কন করি, শেষ। তাহলে আমাদের এখন যে সারণী থেকে যে প্রশ্নগুলো আসছে টাইপ 1-এর যেই প্রবলেমগুলো, এগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলছি। এই প্রশ্নগুলো এখন আমাদের সমাধান করা কিন্তু কমপ্লিট। তোমরা বলো, এখন যদি এইভাবে সারণী দিয়ে তোমাকে অজীব রেখা, বহুভুজ আর আয়তলেখ অঙ্কন করার কথা বলে, তুমি কি পারবা? অবশ্যই কমেন্টে কিন্তু জানাইও যে পারা যাবে। এখন আমরা টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 এর প্রশ্নগুলো কিভাবে আসবে, টাইপ নাম্বার 2 এর প্রশ্নগুলা আমাদেরকে উপাত্ত দিয়ে দিবে এবং এই উপাত্ত থেকেই কিন্তু আমাদের সারণী তৈরি করতে হবে। পরবর্তীতে সারণী থেকে আমরা যেইভাবে নির্ণয় করছি অজীব রেখা, বহুভুজ, আয়তলেখ, সেম জিনিস। এখানকার চ্যালেঞ্জিং বিষয়টাই হচ্ছে তুমি আগে ঠিক মতো কি সারণী তৈরি করতে পারতেছো। ঠিক মতো যদি তুমি সারণীটা তৈরি করে ফেলো তাহলে কিন্তু অজীব রেখা, বহুভুজ আর আয়তলেখ অঙ্কনটা কঠিন কিছু হবে না তোমাদের জন্য। তো এখন আমরা মেইন ফোকাস দিব এখানে যে সারণীটা আসলে কীভাবে নির্ণয় করা যায়। তো উপাত্ত থেকে সারণী নির্ণয় করার জন্য দেখো, আমরা এখানে কিছু জিনিস তোমাদের জন্য লিখছি, এটা কই, এই দেখো, উপাত্ত হতে সারণী তৈরি। উপাত্ত হতে সারণী তৈরি করার জন্য তোমাকে এই 3টি লাইন মুখস্থ রাখতেই হবে, মনে রাখতেই হবে। প্রথমত তোমাকে পরিসর নির্ণয় করতে হবে, যে উপাত্ত দেয়া আছে ওই উপাত্তর পরিসর নির্ণয় করতে হবে। পরিসর কিভাবে নির্ণয় করে, সর্বোচ্চ মান তোমাকে খুঁজে বের করতে হবে এবং সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে। এই দুইটার বিয়োগফলের সাথে 1কে যোগ করবা। পরবর্তী স্টেপে তোমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করে, পরিসর যা তুমি পাইছো আর শ্রেণীব্যাপ্তি প্রশ্নে যা দেয়া থাকবে, এই দুইটার ভাগফল যাই হবে তাই হচ্ছে শ্রেণী সংখ্যা। আর এই শ্রেণী সংখ্যা নিয়ে আর একটু তোমাদেরকে বলি, ধরো তুমি এই সংখ্যাগুলারে ভাগ করার পর, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি করার পর ধরো 5.6 টাইপ কিছু একটা পাইলা, তো এইটা সমান সমান তুমি লিখে দিবা হচ্ছে 6, মানে তোমার শ্রেণী সংখ্যা হবে 6টা। এখানে যদি 5.1 থাকে তাও তুমি লিখে দিবা 6, এখানে যদি 5.9 থাকে তাও তুমি লিখে দিবা 6। তো এই জিনিসটা থেকে আমরা কি বুঝলাম, এই জিনিসটা থেকে তুমি এই জিনিসটাই মনে রাখবা, এই দেখো এই যে জিনিসটা, এইটার ভিতরে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইটা হচ্ছে ভগ্নাংশ। এরকম সিচুয়েশনে শ্রেণী সংখ্যার বেলা যা থাকবে পূর্ণ সংখ্যা তার সাথে 1 যোগ করে দিবা, সহজে, শেষ। তাহলে যদি এখানে প্রশ্নটাতে তুমি সমাধান করে এরকম কিছু পাও 7.4, তখন তুমি কি লিখবা, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 7, তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে 1 যোগ করলে 8, তাহলে শ্রেণী সংখ্যা হয়ে যাবে 8। আশা করি বুঝছো, আর কোনো কনফিউশন হওয়ার কথা না। একদম শেষে যেয়ে তুমি কি করবা, টেলিচিহ্নের সাহায্যে সারণী তৈরি করতে হবে। এখন কেন টেলিচিহ্নের সাহায্যে, আমি কিন্তু বিস্তারিত দেখাবো। মাস্ট টেলিচিহ্ন ইউজ করবা, তাহলে জিনিসটা সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা পরীক্ষার খাতায় একটু সুন্দর করে লিখবা যে দেওয়া আছে সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, তারপর পরিসরের সূত্রটা লিখবা, তারপরে ক্যালকুলেশন করবা। আমি এখানে শুধু ক্যালকুলেশনটাই দেখাচ্ছি। দেখো লিখবা তোমরা হচ্ছে পরিসর, এখানে পরিসর নির্ণয় করতে হলে সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে। সর্বোচ্চ মান হচ্ছে এখানে 90, তো এখানে তুমি লিখবা 90, আর এখান থেকে সর্বনিম্ন মান তুমি যদি খুঁজে বের করো তাহলে এখান থেকে পাবা হচ্ছে কত, দেখো
35। তো এখানে লিখে দিবা 35 প্লাস 1। তো এটাকে তুমি যদি সমাধান করো তাহলে এখানে পাবা হচ্ছে এই জিনিসটা। তো এইটারে যদি যোগ করো তাহলে 56 পাবা। পরিসরের মানটা আমি পাইছি। প্রথমে আমাকে পরিসর নির্ণয় করতে হবে, আমি পরিসর নির্ণয় করছি। এখন কি লিখতে হবে? শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি ইউজ করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো শ্রেণীব্যক্তি কত বলে দিছে 10। তো তুমি শ্রেণীব্যক্তি 10 ব্যবহার করে শ্রেণী সংখ্যা নির্ণয় করবা। তুমি লিখবা এই কথাটা, আমি এখানে আর না লিখি, তুমি এইভাবে লিখবা যে শ্রেণীব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা হলো। তারপর তুমি শ্রেণী সংখ্যার সূত্রটাকে অ্যাপ্লাই করবা। তো আমি সরাসরি লিখে দিচ্ছি এখানে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার মানটা কি হবে? পরিসরের মান ভাগ হচ্ছে শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তির মান এখানে কত? শ্রেণীব্যক্তি এখানে হলো 10। তো এইটারে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 5.6। এইটা সমান সমান কিন্তু 6 লিখে দেওয়া যায়। ঠিক আছে, এইটা সমান সমান 6 আমি লিখলাম। এখন দেখো এখানে যেহেতু 6 শ্রেণী সংখ্যা আসছে 6টা, তো এখানে দেখো আমি 6টা ঘর বানাইছি, 1 2 3 4 5 6। আশা করি বুঝছো। আচ্ছা, এখন সারণীভুক্ত করার জন্য তোমার এখানে সারি বরাবর 6টা ঘর লাগবে, আর কলাম বরাবর 3টা ঘর লাগবে। এই 3টা ঘর কি কি? শ্রেণীব্যক্তি, টেলিচিহ্ন আর গণসংখ্যা। শেষ। এখন হচ্ছে আমাদের এই শ্রেণীব্যক্তিটাকে কিন্তু আমাদের এখন নিয়ে আসতে হবে। দেখো শ্রেণীব্যক্তি কীভাবে নিয়ে আসতে হয়। এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 35। এখানে লিখবা হচ্ছে 35। এখন 35 থেকে তুমি শ্রেণীব্যক্তি যেহেতু 10 ধরছো তাহলে গোনা স্টার্ট করো। 35 থেকে যদি তুমি গোনা স্টার্ট করো 35 37 38 39 39 40 41 42 43 44। 35 থেকে কিন্তু তোমাকে গোনা স্টার্ট করতে হবে। তো এখানে 35 থেকে স্টার্ট করবা, 10 যদি গোনো তাহলে এখানে পাবা হচ্ছে 44। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে আছে 44, তুমি এখানে এক বাড়িয়ে লিখে দিবা। তো এখানে হয়ে যাবে 45। 45 থেকে যদি তুমি এখানে গোনা আবারও স্টার্ট করো, তোমাকে 45 থেকেই কিন্তু গুনতে হবে। 46 থেকে গোনা স্টার্ট করলে হবে না, কারণ এক কিন্তু আমি এখানে বাড়াই অলরেডি নিছি, মানে 44 আসিল, আমি এখানে 45 লিখে দিছি। তুমি গোনার টাইমে কিন্তু এখানে 45 থেকেই গোনা স্টার্ট করতে হবে। 45 46 47 48 49 50 51 52 53 54। তো এখানে চলে আসে 54। এখন এক এখানেই কিন্তু আমি বাড়াইয়া নিছি, দেখো। ঠিক আছে, 54, তার মানে এখানে 55 লিখে দিচ্ছি। এখন 55 থেকে তোমার গোনা স্টার্ট করতে হবে। তো 55 থেকে যদি তুমি 10 গোনো তাহলে এখানে পাবা হচ্ছে 64, এখানে পাবা 65 থেকে 74। আশা করি কীভাবে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো। তো এইভাবে করে কিন্তু তোমাদেরকে পরীক্ষায়ও করতে হবে। আগে উপাত্তগুলাকে সারণীভুক্ত করতে হবে, পরবর্তীতে আমরা দেখব কিভাবে কি করতে হয়। তো এই হচ্ছে আমাদের আসল জিনিস। তো আমি এই যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটার ইউজ কইরা কিন্তু শ্রেণীব্যক্তি নির্ণয় করে ফেলছি। দেখো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 90, বাট আমি এখানে কিন্তু 94 পর্যন্ত লিখতে হবে, সমস্যা তো নেই। 4 বেড়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে 90 আসার কথা ছিল, আসে নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কম তো আর হইতেছে না, এখানে তো আর 89 এসে মানে থেমে যায়নি। যদি এরকম হইতো 89 এসে থেমে গেছে, তার মানে তোমার এই শ্রেণীব্যক্তিগুলা লেখা হয় নাই। তোমার যদি বেশি আসে তাহলে সমস্যা নাই, বাট কম আসা যাবে না। যদি এখানে 89 তুমি লিখো তাহলে 90গুলারে তুমি কোথায় লিখবা? বেশি, এখানে 90 বেশি হলে কোনো প্রবলেম নাই, বাট সর্বোচ্চ সংখ্যার চেয়ে কম হলে কিন্তু হবে না। ওকে, এখন আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কীভাবে আগায় দিতে হবে এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিন্তু কিছুটা দেখাবো, এখানে কিন্তু 40টা আছে। আমি যদি তোমাদেরকে দেখাইতে যাই সারাটুকুন তাহলে অনেক টাইম লেগে যাবে। তো এগুলা কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে এই প্রসেসটা দেখাই দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আছে এখানে কত? 50। তো তুমি কি করবা? এই 50 থেকে কেটে দিবা, আর 50 কোথায় আছে ওইটা খুঁজে বের করো। 50 আছে এই করে, 45 থেকে 54 এই করে 50 আছে, তুমি এই করে একটা টেলি চিহ্ন দাও। পরবর্তীতে এই 46 কোথায় আছে, মানে প্রথমে 46টাকে কেটে দাও, তারপরে এই 46 কোথায় আছে, এই 45-এর গড়েই কিন্তু এই রেঞ্জের ভিতরে কিন্তু 46 আছে, তার মানে তুমি এখানে আরেকটা টেলি চিহ্ন দিয়ে দিবা। তো পরবর্তীতে 55, তো এইটাও সেমভাবে কেটে দিলা, তারপর এই করে এরকম করে টেলি চিহ্ন দিয়ে দিলা। ঠিক আছে, বুঝছো কীভাবে করতে হবে। তারপর 61, এখানে 61 কোথায় আছে,
61 কোথায় আছে দেখো, এই ঘরটাতে আছে। তো এখানে তুমি আরেকটা টালি চিহ্ন দিয়ে দিবে। তো এইভাবে তুমি প্রত্যেকটাকে, যেইটা এই 72 আছে, 72কে কেটে দাও। 72 কোথায় আছে, 72 আছে হচ্ছে এই ঘরে, 65 থেকে 74 এখানে আছে 72, এখানে দিয়ে দাও। এই এরকম করে করে তুমি কিন্তু প্রত্যেকটারে একটা করে দাগ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে তুমি লিখে দিবা। ঠিক আছে, বুঝছো? তো এইটা যদি আমি সম্পূর্ণটা মানে আমি দেখাবো, এটা তো আমি শুধু গ্রাফ তোমাদেরকে যেহেতু শিখাইতেছি, পরবর্তীতে যখন এই পরিসংখ্যানের আমি ডিটেল ক্লাস তোমাদেরকে মানে করাইব, কনসেপচুয়াল সৃজনশীল বা ডেডিকেটেড সিকিউ ক্লাস, তখন কিন্তু এগুলা কীভাবে করে দেখাইবো। আমি এখন এগুলা লিখে দিচ্ছি। তো দেখো এখানে 4 চলে আসবে, এখানে 12, এখানে সরি এখানে 4, এখানে 8, এই করে 13, 10, 2 এবং লাস্টের করে এখানে 3। তো এইগুলার টালি কীভাবে লিখতে হয়, তো এটা টালি চিহ্নের সাহায্যে করতে হয়। বাট আমি আগে গণসংখ্যাটা লিখে দিচ্ছি, যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি এই কাজটা করতেছি। এগুলা নির্ণয় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? বাট প্রসেসটা এইরকমই, তুমি একটু মনে রাখো প্রসেসটা এইরকম। পরবর্তী ক্লাসে যখন আমরা কনসেপচুয়াল সৃজনশীল ক্লাস করাবো তোমাদেরকে, তখন এই জিনিসগুলো ডিটেলসে দেখানো হবে। তো এখানে 4, তুমি 4 দাও, 1 2 3 4, এখানে 8টা হতো, মানে 8টা হতে হবে। 2 আছে 3 4 5, সরি 4 করার পর এই হবে 5 6 7 8, এখানে 13, তাহলে 2 আছে 3 4, এই হচ্ছে 5 6 7 8 9, এই 10 11 12 13, এখন 10 আছে এখানে, তাহলে 1 আছে 2 3 4 5 6 7 8 9 10, এখানে 2, এখানে হচ্ছে 3। আশা করি বুঝছো। তো তোমার কাছে কিন্তু এখন এই উপাত্তগুলার সারণী রেডি, এই উপাত্তগুলার সারণী তোমার কাছে রেডি। এখন তুমি এই সারণীটারে ব্যবহার করে ইচ্ছা মতো যা প্রয়োজন তুমি নির্ণয় করতে পারবা না? আমি আগেই কিন্তু দেখাইছি। তো এখন আমরা দেখি এই জিনিসগুলা, খেয়াল করো। এই দেখো, এখন বলছে যে এই উপাত্তগুলা থেকে তুমি অজীব রেখা অঙ্কন করো। এই উপাত্তগুলার প্রথম কাজ হচ্ছে আমাকে সারণীভুক্ত করা, যে এই কাজটা আমি অলরেডি করে ফেলছি, এখানে সারণীভুক্ত করে ফেলছি। তো এই সারণী থেকে কি তোমরা এই মানগুলা নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা, এগুলো আমি তোমাদেরকে দেখাইছি কীভাবে করতে হয়। তো এইটা তোমাদের হোমওয়ার্ক। এখানে চ্যালেঞ্জিং বিষয়টা ছিল হচ্ছে এই উপাত্ত থেকে কীভাবে সারণীভুক্ত করা। তো এই সারণীভুক্ত করার প্রসেসটা আমি তোমাদেরকে দেখাইছি। এইটা যখন তুমি পেয়ে যাবা, তখন তোমার কাছে এই জিনিসগুলো আর কঠিন রইল না। এখন এইটা তুমি চিন্তা করতে পারো, আমার কাছে সারণীভুক্ত করাই আছে, এখন এই মানগুলো আমি অলরেডি দেখাইছি, ওইটা দেখে দেখে কিন্তু তুমি চাইলে মানগুলা কীভাবে কী করতে হয় করে ফেলবা। তো এইটা তোমাদের HW, এটা তোমরা করে কিন্তু তোমাদের খাতায় রেখে দিবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এখন বহুভুজ, এইটাও কীভাবে নির্ণয় করতে হয় আমি দেখাইছি, এইটাও তোমাদের হোমওয়ার্ক। এবং আয়তলেখ, এইটাও হচ্ছে হোমওয়ার্ক। এখন সারণী কই, এইটাই হচ্ছে সারণী, এইটাই হচ্ছে সারণী। এই সারণী থেকে তোমরা আয়তলেখ, অজীব রেখা আর বহুভুজটারে কী করবা, অঙ্কন করবা। ঠিক আছে, পারা তো যাবে। তাহলে আজকের এই ক্লাসটা শেষ। তো আমি তোমাদেরকে যা বুঝাইতে চেয়েছিলাম, তোমরা কি আসলে বুঝছো? তোমরা কি এখন আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ পরীক্ষায় আসলে আনসার করতে পারবা কি না? যারা সম্পূর্ণ ক্লাসটা করছো, তোমরা অবশ্যই মানে কমেন্ট করে জানাইবা যে এখন গ্রাফ রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা সমাধান করতে পারবো। আর যারা পারবো না, বলবা যে আমি পারবো না, যেই জায়গা বুঝো নাই ওই জায়গাটা আরেকটাবার মানে দেখো, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা। সবার উচিত ক্লাসটা বোঝা এবং গ্রাফ থেকে পরীক্ষায় আনসার করা।